প্রিয় দর্শক, নমস্কার, আদাব। সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সৃজনশীল প্রশ্ন পদ্ধতি বা ক্রিয়েটিভ কোশ্চেনের আলোচনার সপ্তম পর্বে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে অনুধাবনমূলক প্রশ্ন করা যায় এবং এইটি প্রশ্ন করতে গিয়ে আপনাকে কি বিষয়ে মাথায় রেখে করতে হবে এবং প্রশ্ন করার জন্য কোন ধরনের শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসি যে অনুধাবনমূলক প্রশ্ন বা অনুধাবন দক্ষতা যাচাইমূলক প্রশ্ন কি। তো আমরা বেঞ্জামিন ব্লুমস ট্যাক্সোনমি থেকে আমরা জানি যে তার কগনিটিভ ডোমেইনের যে 6টি ভাগ, তার দ্বিতীয় ভাগটি হচ্ছে কম্প্রিহেনশন বা অনুধাবন। এর মানে হলো একাধিক জ্ঞানকে একত্র করে শিক্ষার্থী যদি ইন্টারপ্রেট করতে পারে, অর্থাৎ নিজে প্রেক্ষাপট বা তাৎপর্যটা বুঝতে পারে এবং অপরকে বুঝিয়ে দিতে পারে, তবেই সেটা অনুধাবন। জ্ঞানকে ভিত্তি করে শিক্ষার্থী কম্প্রিহেনশন করবে। আমরা কিন্তু কম্প্রিহেনশন বিষয়টি আগেও ব্যাখ্যা করেছি, আবার বললাম যে সে নিজে বুঝতে পারবে। আর নিজে বুঝতে পারলেই হবে না, আমরা শিখন ফল নিয়ে যখন আলোচনা করব তখন এই বিষয়টি আরো ক্লিয়ার হবে। সে নিজে বুঝে সেটা প্রকাশ করতে পারতে হবে। মানে আপনি তো তাকে চাইবেন যে তুমি এটা বলো, এটা লিখো, এটা করো, মানে কি তার মাধ্যমে এটা আপনি চাইতেছেন প্রশ্নের মাধ্যমে, ঠিক আছে, সে বুঝিয়ে দিবে। অনুধাবন স্তর হলো চিন্তন দক্ষতার দ্বিতীয় স্তর। অনুধাবন বলতে কোনো বিষয়ের অর্থ বোঝার ক্ষমতাকে বোঝায়, যা হতে পারে তথ্য, নীতিমালা, সূত্র, কোনো নিয়ম, পদ্ধতি, প্রক্রিয়া ইত্যাদি বোঝাতে পারে। এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য জ্ঞান স্তরের তুলনায় অধিকতর দক্ষতার প্রয়োজন হয়। অর্থাৎ এ ধরনের প্রশ্নের সরাসরি পাঠ্য বইয়ের অনুরূপ বিবরণ জানতে চাওয়া হয় না। এক্ষেত্রে শিক্ষার্থীকে বিষয়বস্তু সম্পর্কে নিজের ভাষায় ব্যাখ্যা বা বর্ণনা দিতে বলা হয়। তাহলে অনুধাবনমূলক প্রশ্নটা কি আপনারা নিশ্চয়ই আপনারাও অনুধাবন করতে পেরেছেন, বুঝতে পেরেছেন, তাই না? তো এখন চলেন আমরা দেখি এই প্রশ্ন করতে কি বিষয়টি আমাদের মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে প্রশ্ন করার সময়। এক, কোনো ক্রমেই উদ্দীপক থেকে অনুধাবনমূলক প্রশ্ন করা যাবে না। অর্থাৎ আপনি সৃজনশীল প্রশ্ন তৈরি করতে যে উদ্দীপকটি তৈরি করেছেন ওখান থেকে, অর্থাৎ ওইখানে অ্যান্সার থাকবে না। এই যে প্রশ্নটি করবেন অনুধাবনমূলক, তার উত্তর যেন উদ্দীপকে না থাকে। পাঠ্যপুস্তকের যে অধ্যায়ের আলোকে উদ্দীপক তৈরি করা হয়েছে সেই অধ্যায় থেকেই অনুধাবনমূলক প্রশ্ন করতে হবে। আমরা জ্ঞানমূলক প্রশ্নের সময় কিন্তু এই বিষয়টি বলেছি, বিস্তারিত ব্যাখ্যা করছি যে যে অধ্যায় থেকে আপনি বা যে টপিকের আলোকে, যে বিষয়বস্তুর আলোকে আপনি উদ্দীপক তৈরি করবেন ওই অধ্যায়ের মধ্যে যেন তাই অনুধাবনমূলক প্রশ্নের উত্তরটি থাকে, সেটি আপনাকে বিবেচনা করতে হবে। 3, উদ্দীপক বিবেচনায় না রেখে, অর্থাৎ উদ্দীপক ছাড়াই অনুধাবনমূলক প্রশ্নের উত্তর শিক্ষার্থীদের দিতে পারবে। উদ্দীপক দিয়ে আসলে কি করা হয় সেটা আমরা বলেছি। উদ্দীপক দিয়ে মূলত 3 নম্বর এবং 4 নম্বর অর্থাৎ প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার বিষয়টি তারা অ্যান্সার দেওয়ার সহযোগিতা করে। বাট 1 এবং 2 অর্থাৎ জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নের ক্ষেত্রে উদ্দীপক ছাড়াই যেন সে অ্যান্সার করতে পারে এমন প্রশ্ন করতে হবে। 4, অনুধাবনমূলক প্রশ্নের উত্তরে শিক্ষার্থী জ্ঞান অংশের উত্তর আগে লিখতে পারে, আবার অনুধাবন অংশের উত্তরও আগে লিখতে পারে। বিষয়টি খেয়াল করেন। মানে একটি বিষয় যখন সে বুঝে লিখতে যাবে তখন ওই বিষয়ের তার জ্ঞান যেটা সেটা তো থাকবেই, তাহলে জ্ঞানের কথাও তো সে প্রকাশ পাবে। আমি যদি এখানে আপনাদেরকে ব্যাখ্যা করি যে আমাদের সৃজনশীল প্রশ্নের যে 4টি পার্ট ক খ গ ঘ, জ্ঞান অংশে শুধু জ্ঞান, অনুধাবন অংশে জ্ঞান এবং অনুধাবনের দিকে যায়, প্রয়োগের অংশে জ্ঞানও থাকে, অনুধাবন থাকে, তারপর সে প্রয়োগ করে, এবং উচ্চতর দক্ষতার ক্ষেত্রে জ্ঞান থাকে, অনুধাবন থাকে, প্রয়োগ থাকে এবং পরবর্তীর যে বিশ্লেষণ বা সংশ্লেষণ বা মূল্যায়ন যে বিষয়টি থাকে। ঠিক আছে, তাহলে এই অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে 2টা পার্ট থাকবে, কি একটি জ্ঞান অংশ, একটি অনুধাবন অংশ। তাহলে এখন সে আগে জ্ঞান প্রকাশ করে তারপর অনুধাবন লিখবে নাকি আগে অনুধাবনের অংশের পরে জ্ঞান লিখবে, সেটা কিন্তু বিবেচ্য বিষয় নাই, যে কোনো জায়গায় হতে পারে। উত্তর 2 পারায় লিখতে পারে, আবার 1 পারায়ও লিখতে পারে। ঠিক আছে, তাতে নম্বর প্রদানের কোনো তারতম্য হবে না। অর্থাৎ এক্ষেত্রে কম দেওয়া যাবে না নাম্বার। যদি সঠিক হয় তাহলে সে পূর্ণ নাম্বারই পাবে। মোট কথা
এই জাতীয় প্রশ্নের উত্তরে দেখতে হবে জ্ঞান আর অনুধাবনের উত্তর হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে শিক্ষার্থী পূর্ণ নম্বরে পাবে। তাহলে আপনার এই বিষয়টি মাথায় রেখে কিন্তু প্রশ্ন করতে হবে এবং উত্তর তাকে যে মার্ক দিবেন সেই নম্বরটি আপনাকে দিতে হবে। তাহলে অনুধাবনমূলক প্রশ্ন করার জন্য কি ধরনের শব্দ আমরা ব্যবহার করি সেটা দেখেন। আমরা প্রশ্নের শেষে কেন, কি বোঝানো হয়েছে, ব্যাখ্যা করো, অঙ্কন করো, শনাক্ত করো, বর্ণনা করো, চিহ্নিত করো, তুলনা করো, পার্থক্য লিখো, প্রকারভেদ লিখো, কি বোঝো লিখো ইত্যাদি এই শব্দগুলো ব্যবহার করতে হবে। প্রিয় দর্শক, আমি এখানে দুটি বিষয় একটু ব্যাখ্যা করতে চাই। তুলনা করো এবং পার্থক্য লিখো, এই দুইটা শব্দ আমরা অনেক সময় এই মিলিয়ে ফেলি, তুলনা করতে গিয়ে পার্থক্যের মতো হয়ে যায়। এই দুইটা বুঝতে হবে। তুলনা করা মানে হলো দুইটা জিনিসের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দুটো বিষয়ই তুলে ধরতে হবে। ঠিক আছে, যে এই দুইটা বিষয়ের জন্য এটা মিল আছে, এটা অমিল আছে। আর পার্থক্য বলতে শুধু অমিলটা বোঝানো হয়। তো আশা করছি আপনারা বিষয়টি ক্লিয়ার। তো প্রিয় দর্শক, আমরা অনুধাবনমূলক প্রশ্নে কিভাবে আপনি নম্বর দিবেন বা শিক্ষার্থীরা কিভাবে অ্যান্সার লিখবে অথবা কি প্রশ্ন করার সময় কোন শব্দগুলো ব্যবহার করে প্রশ্ন করবেন সেই বিষয়গুলো আমরা জানলাম। আমরা পরবর্তী সেশনে আমরা এই প্রয়োগমূলক প্রশ্নের কিভাবে করতে পারি সেটি নিয়ে আলোচনা করব। তো আজ এ পর্যন্তই। তার আগে বিদায় নেওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে নিশ্চয়ই এটি আপনাদের ভালো লাগতেছে এবং এটি শেয়ারের মাধ্যমে শুনে নোট সেশনের সাথে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণে বিদায় নিচ্ছি। শুভ বিদায়।